হুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি এবং এইচএসসির উচ্চতর গণিতের দ্বিপদী বিস্তৃতির বেসিক কিছু আলোচনা সহ এসএসসি লেভেলের যে বেসিক বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের খুব জানার প্রয়োজন আছে সেগুলো একটু আলোচনা করব, এবং এর সাথে লিঙ্ক করে আমি ইন্টারের দ্বিপদী বিস্তৃতি আমরা উচ্চতর লেভেলে যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা যে ম্যাথগুলো এসএসসি লেভেলের সাথে মিল আছে এই টাইপের ম্যাথের আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। বা এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা এই লাইভ সেশনে সংযুক্ত হয়েছো, অর্থাৎ এসএসসি 2021 এবং 2022 সালে পরীক্ষার্থীরা, তাদের বলবো যে তোমরা এসএসসি 2021 সালে পরীক্ষার্থীরা এই ক্লাসে সংযুক্ত হয়ে তোমরা যদি এভাবে চিন্তা করো যে এখন তোমরা যে ক্লাসটি করছো এটি মূলত ইন্টারের তোমরা দ্বিপদী বিস্তৃতির ম্যাথ, এবং 2022 সালের পরীক্ষার্থী তোমরা জানো যে সকল শিক্ষার্থীরা আসো যে 2022 সালে তোমাদের উচ্চতর গণিতে দশম অধ্যায়, এই উচ্চতর গণিতে দশম অধ্যায় তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে তোমরা অনেক প্র্যাকটিস করছো। তো যাই হোক, আমি যে টপিকস নিয়ে আজকে আলোচনা করব দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতির বিষয় কিন্তু আমরা যদি বলতে চাই ক্লাস 6 থেকেই কিন্তু আমরা বীজগণিতিক রাশির ব্যাপারটি শিখেছি, কিন্তু সপ্তম শ্রেণীতে আমরা যে সূত্র পেয়েছিলাম a প্লাস বি হোল স্কোয়ার, বা অষ্টম শ্রেণীতে আমরা যে সূত্র পেয়েছিলাম a প্লাস বি হোল কিউব, বা আমরা নবম দশম শ্রেণীতে আমরা a প্লাস বি হোল টু দ্য 4 বা a প্লাস বি হোল টু দ্য 5 বা a মাইনাস বি হোল টু দ্য 7, অর্থাৎ দুইটি পদের আমরা পাওয়ার আমরা এসএসসি লেভেলে অনেক বড় বড় পাওয়ার নিয়ে আমরা এই দুইটি পদকে কিভাবে বিস্তৃতি করব বা কিভাবে বিস্তার ঘটানোর কৌশল আমরা শিখব, সেটাই আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা যদি এই ক্লাসটিকে এইভাবে একটু সাজানোর চেষ্টা করি যে 1 প্লাস এক্স, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি পদ আছে। এই দুইটি পদে দেখো এক্সের পাওয়ার কিন্তু এখানে মনে মনে 1 আছে। এক্সের পাওয়ার অর্থাৎ 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার টোটালটির পাওয়ার কিন্তু 1 আছে। সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারবো, দেখো 1 প্লাস এক্স, এখানে একটি পাওয়ার থাকলো, পদ সংখ্যা কিন্তু এখানে দুইটি হচ্ছে। আমরা যদি এটিকে লিখতাম 1 প্লাস এক্স হোল টু দ্য পাওয়ার 0, তাহলে আমরা জানি যে কোনো একটি রাশি বা যে কোনো সংখ্যা পাওয়ার যদি শূন্য হয় তার মান কিন্তু দেখো 1 হবে। আমরা এই দুইটি পদের সমন্বয়ে যে রাশি পাচ্ছি, এই রাশির যদি পাওয়ার আমরা 2 দিই তাহলে এটি অবশ্যই তোমরা সপ্তম শ্রেণীতে যে সূত্র পেয়েছো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান, তোমরা জানো যে a স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রের সাথে যদি একটু কম্পেয়ার করা হয় তাহলে তোমরা খুব সুন্দরভাবে লিখতে পারবা a স্কোয়ার প্লাস 2ab প্লাস দেখো বি স্কোয়ার, এভাবে লিখতে পারবে। বা 1 প্লাস এক্স যদি হোল কিউব বলা হয়, তোমরা শিখেছো অষ্টম শ্রেণীতে a প্লাস বি হোল কিউব সমান তোমরা শিখেছো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা এই সূত্রের সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখো 1 প্লাস এক্স হোল কিউবকে লিখতে পারবো 1 প্লাস 3a স্কোয়ার বি অর্থাৎ 3x হবে, এরপর প্লাস 3ab স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার এক্স 3x স্কোয়ার হবে, এরপরে এক্স কিউব হবে। তো আমি তোমাদের বলবো এই বেসিক বিষয়গুলো তোমরা এসএসসি লেভেলে যদি বা জানছো বা শিখছো, কিন্তু এটি মনে রাখতে হবে এগুলো কিন্তু তোমরা যেহেতু এসএসসির উচ্চতর গণিত নিয়ে পড়াশোনা করছো বা ইন্টারমিডিয়েটে যে যখন তোমরা সায়েন্সের নিয়ে উচ্চতর গণিত নিয়ে যখন পড়াশোনা করবে, অটোমেটিকলি তোমরা তখন বুঝতে পারবে যে সপ্তম শ্রেণীতে যে সূত্র ছিল বা অষ্টম শ্রেণীতে যে সূত্র ছিল এগুলো মূলত আমাদের দ্বিপদী বিস্তৃতি, এই সূত্রগুলো ছিল। সো এই দ্বিপদী বিস্তৃতি আমরা সূত্র আকারে অনেক মুখস্থ করেছি, কিন্তু আমরা কখনো জানি না যে এই দ্বিপদী বিস্তৃতিতে আমাদের পদ সংখ্যা কয়টি হবে, বা আমরা প্রথম পদ বা দ্বিতীয় পদ বা তৃতীয় পদ যে কোনো পদকে আমরা কীভাবে প্রকাশ করব, এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লিয়ারলি জানি না। বা আমরা 7 বা যদি 8 বলতে থাকি, এই ক্লাসগুলোতে সুন্দরভাবে হয়তো আমরা আমাদের ধারণাটাও ও পর্যন্ত আমরা রেখে দিয়েছি যে a প্লাস বি হোল কিউব অথবা a মাইনাস বি হোল কিউবের সূত্র জানি। এখন যদি বলা হয় যে 1 প্লাস এক্স হোল টু দ্য 4, তখন এই পাওয়ার যদি আমরা
পাওয়ার 4 নিই তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি না যে আমরা এটিকে কোন সূত্রের মাধ্যমে লিখব। তো আমি একটু সময় নিয়ে নিচ্ছি, তোমাদের বলবো যে তোমরা যে সকল শিক্ষার্থীরা আমার ক্লাসগুলো দেখে থাকো তাদের জন্যই আমার এই চেষ্টা থাকে যাতে সুন্দর করে তোমরা ক্লাসগুলো দেখতে পারো, বা তোমাদের জন্য আমার যে চেষ্টা থাকে সেই চেষ্টার আমি ফিডব্যাক হিসাবে বিভিন্ন গ্রুপে যদি এই ক্লাসটি তোমরা শেয়ার করো তাহলে অনেক শিক্ষার্থীরা আছে, অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটি সুন্দরভাবে দেখতে পাবে। আমি একটু তোমাদের বলবো যে ক্যামেরাটি ঠিক আছে কিনা তোমরা যদি একটু দেখো তাহলে তোমাদের একটু হেল্প নিয়ে আমি এই ক্লাসটি সুন্দরভাবে পরিপূর্ণতা আনতে পারবো ইনশাল্লাহ। তো লক্ষ্য করো, আমরা যদি প্লাস অর্থাৎ দুইটি পদ নিয়ে আমরা বিস্তৃতি ঘটাচ্ছি, আমরা যদি এটাকে মাইনাস আকারে লিখতাম তাহলে 1 মাইনাস এক্স হোল কিউব সমান 1 মাইনাস আমরা 3x প্লাস 3x স্কোয়ার মাইনাস এক্স কিউব, অর্থাৎ আমরা এই প্লাস মেন সূত্র হিসাবে ইউজ করি, কিন্তু এটিকে আমরা এইভাবে লিখতে পারতাম 1 প্লাস দেখো মাইনাস এক্স কিউব লিখতে পারতাম। তাহলে এটাকে আমরা 1 প্লাস দেখো 3 আমরা এ স্কোয়ার আমরা বি, এরপর প্লাস 3a আমরা বি স্কোয়ার লিখব, এরপরে আমরা এটাকে বি কিউব লিখব। অর্থাৎ এ প্লাস বি হোল কিউবের সূত্রের সাথে কম্পেয়ার করে যদি মাইনাস থাকে তাহলে আমরা এটাকে যদি লিখতে চাই সুন্দরভাবে এই রাশিটিকে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে দেখো আমরা যে সূত্র শিখেছি এই সূত্রে আমাদের এখানে চলক দুই চলক যদি একসাথে রাশিটিতে থাকে তাহলে একটি চলকের পাওয়ার দেখো কমবে এবং আরেকটি চলকের পাওয়ার দেখো আস্তে আস্তে বাড়বে। তো এটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি দেখো মাইনাস 3x, এটি হলো দেখো প্লাস 3x স্কোয়ার, এটাকে বিশ্লেষণ করলে কিন্তু দেখো আমাদের মাইনাস এক্স কীভাবে, অর্থাৎ আমরা সুন্দরভাবে বলতে পারবো যে আমাদের দুইটি পদ সেটি প্লাস থাক মাইনাস থাক, তবে মূলত আমাদের মাইনাসের সূত্রটি মনে রাখতে হবে। এবং এই যে আমরা পদগুলো পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা প্রথম পদ যে এ পাচ্ছি অর্থাৎ এ চলক এবং বি চলক দুইটি চলক নিয়ে যদি আমরা এই দ্বিপদী বিস্তৃতি তোমাদের সামনে ইন ডিটেলসে দেখাতে চাই যে প্রথম পদ, এই প্রথম পদের সহগ কত হবে বা এটি কি কোনো সূত্র নিয়ম মেনে কোনো সূত্রের মাধ্যমে আমরা এটি প্রকাশ করতে পারবো কিনা, এই বিষয়গুলো একটু তোমাদের সামনে আমি আলোচনা করার জন্যই মূলত এই ক্লাসটিতে থাকার চেষ্টা করব। তোমরা এসএসসি লেভেলে খুব সুন্দরভাবে প্যাসকেলের সূত্র ব্যবহার করে তোমরা এই ম্যাথগুলো কমপ্লিট করে থাকো, কিন্তু আমরা প্যাসকেলের সূত্র ব্যবহার করার পূর্বে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আমরা প্রতিটি পদে আমরা সহগ কিভাবে পাবো। এখানে একটু যদি তোমাদের বলতে চাই এ প্লাস বি হোল কিউব সমান আমরা লিখছি দেখো এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস দেখো 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি এ প্লাস বি হোল টু দ্য 4 আমি এখন লিখতে চাচ্ছি না, কারণ আমি চেষ্টা করব এ প্লাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউবের এই সূত্রটা আমাদের যদি ভালোভাবে জানতে পারি বা এটিকে যদি বিস্তৃত ঘটাতে পারি বা বিস্তৃতি করার আমাদের কৌশল যদি জানা থাকে তাহলে আমরা প্যাসকেলের ত্রিভুজ বিধি বাদে আমরা দ্বিপদী বিস্তৃতি কীভাবে পাবো সেটি আমি একটু তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। তো লক্ষ্য করো এইখানে কিন্তু দেখো সাংখ্য সহগ 1 আছে, আমরা যদি দেখি প্রথম পদে, দ্বিতীয় পদে দেখো সাংখ্য সহগ 3 আছে, তৃতীয় পদে দেখো সাংখ্য সহগ 3, আবার চতুর্থ পদে দেখো সাংখ্য সহগ 1 আছে। তাহলে এই প্রথম পদকে যদি আমি T1 দ্বারা প্রকাশ করি তাহলে T1-এ আমাদের সাংখ্য সহগ কত আছে দেখো 1 আছে। দ্বিতীয় পদে দেখো T2 দ্বারা যদি প্রকাশ করি, দ্বিতীয় পদে আমাদের সাংখ্য সহগ 3 আছে। তৃতীয় পদকে আমরা T3 দ্বারা যদি প্রকাশ করি, আমাদের তৃতীয় পদে দেখো সাংখ্য সহগ আমাদের 3 আছে। T4 দ্বারা যদি আমরা প্রকাশ করি আমাদের চতুর্থ পদে দেখো সাংখ্য সহগ এখানে 1 আছে। তাহলে আমরা এই যে এ প্লাস বি হোল কিউবকে যখন আমরা বিস্তৃতি ঘটিয়ে আমাদের সহগ আমাদের একটি নির্দিষ্ট সূত্রের মাধ্যমে আমরা পাবো, এই সহগগুলো কিভাবে আসে যে বিষয়গুলো তোমাদের যদি বলতে চাই বিন্যাস এবং সমাবেশের কথা, যদি বা এসএসসি লেভেলে বিন্যাস এবং সমাবেশের বিষয়টি কিন্তু এখানে ইন ডিটেলসে আলোচনা নেই, বাট তোমরা যখন ইন্টার পড়াশোনা করবে বা এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা ইন্টারে পড়াশোনা করেছো বা করছো এখনও,
তোমাদের বলবো, তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এনসিআর এর ব্যাপারটি কি বা আমাদের এনপিআর এর ব্যাপারটি কি। তবে এসএসসি লেভেলে আমাদের এনসিআর যেটা আমরা বলে থাকি যে এনসিআর এর ব্যাপার, এখানে সি বলতে দেখো এখানে কম্বিনেশন আমরা যদি বলতে চাই, কম্বিনেশন, এটাকে আমরা বাংলা ভাষায় বলি বিন্যাস, এটা সমাবেশ বলি, আমরা এটাকে সমাবেশ বলতে পারবো। দেখো তো এই যে সি চিহ্নটা আমরা এসএসসি লেভেলে এসে দেখো এনসিআর যেটা আছে, অর্থাৎ আমাদের এন সংখ্যক আমাদের কোনো জিনিস ছিল, এখান থেকে যদি আর সংখ্যক জিনিস নিয়ে আমরা যদি কোনো সমাবেশ ঘটাতে চাই তাহলে আমাদের কি রেজাল্ট আসতে পারে, এটাকে সংক্ষেপে আমরা লিখি দেখো এনসিআর। এভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ দুই দিকে আমরা ফার্স্ট বন্ধনী প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করে সুন্দরভাবে এগুলো আমরা প্রকাশ করতে পারি। তোমরা অনেক শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আসো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাবো যে সুন্দরভাবে তোমরা এই ক্লাসটি করছো। আমি একটু তোমাদের বলবো যে তোমরা যদি দেখো যে এই দ্বিপদী বিস্তৃতির ব্যাপারগুলো সুন্দরভাবে যদি তোমরা শিখে যাও বা জেনে যাও, সেই ক্ষেত্রে অনেক সুন্দরভাবে আমরা যে কোনো দ্বিপদী বিস্তৃতির ম্যাথগুলো কমপ্লিট করতে পারবো। এখানে কামরুন নাহার তুমি বলেছো যে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না কি বলতে চাচ্ছ। নাদিম তুমি সংযুক্ত আছো। নাদিম থ্যাংক ইউ, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই প্রিয় শিক্ষার্থীরা। তো লক্ষ্য করো আমরা যে এখানে এই সাংখ্য সহগ 1 পাচ্ছি, 1টা এখানে কেন আমাদের দেওয়া নেই, বা সাংখ্য সহগটাকে আমরা যদি এইভাবে বলি, এখানে পাওয়ার আছে দেখো সর্বোচ্চ সংখ্যা এখানে 3 আছে, তাহলে আমি প্রথম পদ যদি নিতে চাই তাহলে এখানে আমরা পাবো দেখো এনসি 0, এখানে সাংখ্য সহগ পাবো দেখো এনসি 1, তৃতীয় পদে আমরা পাবো দেখো এনসি আমরা 2 পাবো, আর চতুর্থ পদে দেখো এনসি আমরা এখানে 3 পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কিভাবে এটা বুঝবো। আমরা 5 জন ফ্রেন্ড আছে, এই 5 জন ফ্রেন্ড থেকে আমরা 2 জন ফ্রেন্ড মিলে আমরা কয়টি আমরা দল তৈরি করতে পারবো। তো লক্ষ্য করো আমরা 5 জন ফ্রেন্ড আছে, 5 জন ফ্রেন্ড থেকে যদি 2 জন করে দল তৈরি করতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের একটি সূত্র কিন্তু মনে রাখতে হবে। যে সূত্রটা এখন দেখো তোমাদের সামনে আমি একটু লিখে দিই, এবং লিখে দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে এন সি আর এর বেসিক একটি সূত্র আছে যে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, আমরা ফ্যাক্টোরিয়াল এভাবে দিতে পারি, বা এটাকে আমরা সুন্দরভাবে এভাবে বলতে পারি যে এন ফ্যাক্টোরিয়াল, তোমরা ইন্টারে গেলে অবশ্যই এরকম ফ্যাক্টোরিয়াল চিহ্ন পাবে, তার ফ্যাক্টোরিয়াল আর ইন্টু দেখো এন মাইনাস আর, এভাবে তোমরা এনসি আরকে এভাবে প্রকাশ করতে পারবে, বা এনসিআর এসএসসি লেভেলে এভাবে তোমরা প্রকাশ করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমরা এই ফ্যাক্টোরিয়ালটা কিভাবে শিখব। দেখো তোমরা দশম অধ্যায়ে 10.1 এবং 10.2 এই দুইটি অনুশীলনীতে তোমরা যখন 10.1 এর ম্যাথগুলো কমপ্লিট করতে চাও, সেটি প্যাসকেলের সূত্র ত্রিভুজ বিধি আমরা যদি বলতে চাই, প্যাসকেলে যে ত্রিভুজ বিধি আছে, এবং আমরা যদি বলতে চাই যে প্যাসকেলের ত্রিভুজ বিধি বাদেও আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে যখনই আমরা 1 প্লাস এক্স বা 1 প্লাস ওয়াই হোল টু দ্য এন বিস্তৃতির মাধ্যমে যখন আমরা ম্যাথগুলো সলভ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু দেখো এনসিআর এর ব্যাপারটি চলে আসে, ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটি চলে আসে। তাহলে আমাদের প্রথম যে কাজটি হবে যে ফ্যাক্টোরিয়াল ব্যাপারটি কি, আমরা ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কীভাবে আমরা চিনবো বা জানবো সেটা আমাদের জানতে হবে। তো দেখো এইটাকে কিন্তু আমরা এবার লিখতে পারবো যে এনসি 0 মানে আমরা এখানে লিখতে পারবো দেখো এনসি 0 মানে কিন্তু 1, এরপর দেখো এটাকে আমরা লিখতে পারবো এনসি 1, এনসি দেখো 1 আমরা লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো দেখো এনসি 2 লিখতে পারবো, এরপরে এনসি আমরা 3 লিখতে পারবো, আর এখানে এন বলতে দেখো 3 আছে, তাহলে এটা আমরা লিখতে পারবো 3C0, বা এখানে আমরা বলতে পারবো 3C1, এটা আমরা লিখতে পারবো দেখো 3C2, বা এটাকে আমরা লিখতে পারবো দেখো 3C আমরা 3 লিখতে পারবো, বা এসএসসি লেভেলে আমরা এটাকে লিখতে পারবো 3C0কে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো, 3C1কে আমরা এভাবে প্রকাশ করতে পারবো, 3C2কে এভাবে প্রকাশ করা যাবে, 3C দেখো 3কে আমরা সুন্দরভাবে এইভাবে প্রকাশ করে দিতে পারবো। এখন এই যে বাম পক্ষে আমি প্রথম পদ যেটি পেয়েছি, বলেছিলাম দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা যে দুইটি পদ পাবো সেই দুইটি পদকে যদি বিস্তৃতি
আমরা করতে চাই, তো পাওয়ার যেটি থাকবে তার থেকে কিন্তু একটি পদ বেশি হবে। এখানে a প্লাস বি হোল কিউব ছিল, এখানে পাওয়ার দেখো 3টি, আমরা পদ সংখ্যা পাচ্ছি কটা, 1টি 2টি 3টি 4টি পদ পাচ্ছে। দেখো তাহলে এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারবো t01 এটা লিখতে পারবো। দেখো t1 প্লাস 1 এটাকে আমরা লিখতে পারবো দেখো আমরা 2 প্লাস 1 লিখতে পারবো, এটাকে আমরা দেখো 3 প্লাস এখানে 1 লিখতে পারবো। এভাবে যদি আমরা কোনো একটি বিস্তৃতির জেনারেল টার্ম যদি পেতে চাই, আমরা যেমন ধারার ক্ষেত্রে n-তম পদ পেয়ে থাকি যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, বা গুণোত্তর ধারাতেও যদি আমরা বলতে চাই যে গুণোত্তর ধারার ক্ষেত্রেও আমাদের r-তম পদকে আমরা বলে থাকি a ইন্টু r টু দ্য n মাইনাস 1। অনুভাবে দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা কোনো একটি বিস্তৃতিকে যখন রিপ্রেজেন্ট করি বা আমাদের জেনারেল টার্মটা সুন্দরভাবে যদি আমরা জানতে পারি বা সুন্দরভাবে জেনারেল টার্ম থেকে আমরা সহগ নির্ণয় করা বা আমাদের এক্স ওয়াই চলক যদি একত্রে থাকে সেই ক্ষেত্রে আমরা কীভাবে জেনারেল টার্ম ফাইন্ড আউট করতে পারবো, এই বিষয়গুলো কিন্তু আমরা সুন্দরভাবে যদি জানি তাহলে দেখবে যে তোমাদের দ্বিপদী বিস্তৃতিতে যে একটি বেসিক ধারণাটা ক্লিয়ার হয়তো থাকে না, তখন ক্লিয়ার হয়ে যাবে। এটাকে যদি এইভাবে আমরা এগুতে থাকি তাহলে আমার r-তম পদের কথা যদি বলি, দেখো একটি সূত্র আসবে, সেই ক্ষেত্রে দেখো r প্লাস 1-তম আমরা পদ পাবো, এটাকে আমরা r প্লাস 1-তম পদ বলে আমরা প্রকাশ করে থাকি। একটু লক্ষ্য করো তো আমি যে এই যে লিখেছি 1 সমান দেখো 3c0 সমান 1 বা 3c1 সমান দেখো এখানে আমি 3 পেয়েছি, 3c2 সমান আমি এখানে 3 পেয়েছি, 3c3 সমান দেখো 1 পেয়েছি। অর্থাৎ এগুলো এই যে আমাদের t1 t2 t3 t4 এগুলো প্রত্যেকটা পদের ক্ষেত্রে অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমাদের যে সংখ্যা পাচ্ছে এই পদের কিন্তু এগুলো আমরা সহগ আকারে বলতে পারবো। এগুলো অ্যাকচুয়ালি আমরা যদি বলতে চাই যে এগুলো কিন্তু সব সহগ, অর্থাৎ r প্লাস 1-তম পদ বলতে আমাদের এই সহগ, এটা আমরা নির্ণয় করতে পারবো যে সহগটা আমরা কত পাচ্ছি। দেখো কফিসিয়েন্ট আমরা এখানে দেখো এ এবং বি দুইটি চলক ছিল, এ বি চলকের এর পাওয়ার কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, আর দেখো বি এর পাওয়ার আস্তে আস্তে বাড়ছে। যে বিষয়টি তোমরা কিন্তু সপ্তম শ্রেণীতে যখন ভাগের ম্যাথ করেছো বা গুণের ম্যাথ করেছো তখন দুইটি চলক একত্রে থাকলে আমরা একটি চলকের পাওয়ার আস্তে আস্তে কমিয়েছে আর একটি চলকের পাওয়ার আস্তে আস্তে বাড়িয়েছে। হয়তো এক্সের আমরা চলকের ঘাতকে অধক্রম আকারে সাজিয়েছি, ওয়াইয়ের চলকের ঘাতকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়েছি। অনুভাবে দেখো এখানে অবশ্যই বি টু দ্য 0 ছিল, এটা আমি একটু তোমাদের সামনে বর্ণনা করব এবং এই বর্ণনা করার জন্য তোমাদের সামনে আমি এসেছি। এবং দেখো আমি তোমাদের পেজ লিখেছি 10.1-এ 223 থেকে 226। এই 4টি পেজ কোন শিক্ষার্থী যদি A to Z পর্যন্ত ক্লিয়ারলি যদি জানে বা সুন্দরভাবে যদি শিখতে পারে তাহলে বলবো যে তোমাদের এসএসসি লেভেলে দ্বিপদী বিস্তৃতি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আবার দেখো এখানে 10.2 অনুশীলনীতে আমাদের 232, 33, 34 আমরা এনসিআর বা দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা যে সাধারণ পদ পেয়ে থাকি বা জেনারেল টার্ম আমরা পেয়ে থাকি, সেখান থেকে আমরা যে কোনো একটি বিস্তৃতি থেকে আমাদের যে কোনোতম পদ আমাদের নির্ণয় করার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করতে পারবো। যদি বা এসএসসি লেভেলে এত ইন ডিটেলসে দেওয়া নেই, বাট তোমরা দেখবে যে এইচএসসিতে গেলে এই n-তম পদ থেকে যে কোনো পদ নির্ণয় করতে পারবো বা কোনো একটি দ্বিপদী বিস্তৃতি থেকে আমরা এক্স মুক্ত পদ বা এক্স বর্জিত পদগুলো আমরা পেয়ে থাকবো। তো লক্ষ্য করো এই যে বিষয়গুলো এইগুলো কিভাবে আসে সেটাই আজকে আমি তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমি এটাকে যদি একটু বিস্তৃতি আকারে তোমাদের লিখতে চাই তো এটি হবে দেখো 3c0, এটা হবে দেখো এর দ্বার দেখো a কিউব ইন্টু দেখো বির দ্বার 0 হবে, এরপর দ্বিতীয় পদ হবে দেখো 3c1, আমাদের এর পাওয়ার কিন্তু একটা কমবে অর্থাৎ দেখো 3 মাইনাস 1 হবে, আর বি এর পাওয়ার দেখো এখানে 1 হবে। তৃতীয় পদ হবে দেখো 3c আমরা 2 বলবো, এর পাওয়ার দেখো কমে যাবে 2 কমবে, এখানে 2 কমে যাবে, আর বি এর পাওয়ার কিন্তু আর আসবে। দেখো লাস্টে যে পদটা আসবে দেখো 3c আমরা এটাকে 3 বলতে পারবো, এর পাওয়ার দেখো 3 মাইনাস 3 ইন্টু বি এর পাওয়ার কিন্তু এখানে কিউব হবে। তো লক্ষ্য করো আমরা এই যে 3c0 সমান 1 হচ্ছে, এখানে আমি এনসি
জিরো বা 3C0 সমান দেখো এখানে 1 লিখেছি, এটি সূত্রের সাথে কম্পেয়ার করেছি। তারপর দেখো 3C1 বলতে দ্বিতীয় পদের সহগ, এটি 3 হচ্ছে দেখো। সেই ক্ষেত্রে দেখো 3C0 আমাদের যে প্রথম পদটি থাকবে সেই পদের সর্বোচ্চ পাওয়ার শুরু হবে, আর দ্বিতীয় পদের পাওয়ার দেখো শূন্য থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে b⁻0 হয়েছে। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো? দেখো b⁻0 মানে কিন্তু জানি 1, আর 3C0 মানে কিন্তু দেখো এখানে আমরা 1 জানি। তাহলে এটাকে আমরা লিখি দেখো a³ শুধু। 3C1 সমান আমরা কি জানি? দেখো 3C1 সমান আমরা এখানে পাচ্ছি দেখো 3 পাচ্ছি। তাহলে এটাকে আমরা 3 লিখতে পারবো। আর এটাকে পাওয়ার আকারে তাহলে এখানে a² এখানে b হবে। দেখো 3C2 সমান অবশ্যই আমরা এখানে 3C2 সমান আমরা 3 পেয়েছি। তো 3 দেখো এখানে পাওয়ার a কমে যাবে, বের পাওয়ার বাড়বে। আর 3C0 সমান আমরা কি পাবো? দেখো এখানে 1 পাবো। 1 লেখার কোনো প্রয়োজন নেই, এখানে আমরা সরাসরি দেখো b³ লিখতে পারবো। এর দ্বার 3 - 3 সমান 0, 3C3 সমান দেখো এখানে 1 পাবো। তো দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে আমরা NCR এই আমাদের সহগ যেটি আমরা বলে থাকি, NCR এর যে বিষয়টি, এটা কিন্তু আগে সুন্দরভাবে আমাদের শিখতে হবে বা এটা আগে সুন্দরভাবে আমাদের জানতে হবে। তোমরা অনেক শিক্ষার্থীরা সবসময় চিন্তা করো যে আমরা MCQতে কেন অনেক বড় একটি ম্যাথের দ্বিপদী বিস্তৃতির সাহায্যে কমপ্লিট করতে যে আমাদের এত সময় লাগে কেন, বা তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকো যে এই ম্যাথগুলো কমপ্লিটলি করার ক্ষেত্রে তোমাদের কতটা কষ্ট হয়তো লাগতে পারে কিনা, এগুলো একটু ভাবার বিষয় তোমাদের কাছে চলে আসে। তো তোমাদের এই সূত্রটা আজকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এবং দেখো লিখেছি T1 বলতে প্রথম পদ, আমরা 0 + 1 লিখতে পারবো। এটা কিন্তু তোমাদের সামনে আগে আলোচনা করলাম এবং তোমাদের বলেছি যে কোনো একটি দ্বিপদী বিস্তৃতির ক্ষেত্রে জেনারেল টার্মকে বা সাধারণ পদকে আমরা TR+1 দ্বারা কেন প্রকাশ করব। দেখো 1 এখানে ফিক্সড সেই ক্ষেত্রে, এবং এখানে প্রথম পদে T0+1 হচ্ছে, দ্বিতীয় পদে দেখো 1 + 1 হচ্ছে তৃতীয় পদে। এইগুলোর ব্যাখ্যাগুলোই আজকে আমি তোমাদের সামনে আপডেট করার চেষ্টা করব। তোমাদের বলবো যে তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজে নিয়মিত যারা ক্লাস করো, এবং আমি তোমাদের বলেছি যে নির্দিষ্ট হয়তো সময় নিয়ে তোমাদের সামনে থাকতে পারি না, তবে ক্লাস শুরু করার আগে আমি তোমাদের তৌহিদ একাডেমি ফেসবুক পেজে আমি তোমাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকি। তোমরা সুন্দরভাবে এই সময়ের মধ্যে তোমরা ক্লাসগুলো করো। আমার দৃঢ় বিশ্বাস যে যারা SSC 2021 বা 2022 সালে দিবে, তারা যদি সুন্দরভাবে আমার এই ক্লাসগুলো দেখো, মনোযোগ সহকারে একটু শোনো, তাহলে তোমাদের SSC লেভেলের 10ম অধ্যায়ে যে ল্যাকিংস আছে বা আমাদের যে মেন সূত্রগুলো জানার প্রয়োজন আছে, এগুলো কিন্তু যদি জেনে যাও তাহলে তোমাদের যে কোনো দ্বিপদী বিস্তৃতিতে কষ্ট হবে না, আমি এটি বলবো। দেখো আমি এই সূত্রের মাধ্যমে যদি বলার আগে আমি তোমাদের ফ্যাক্টর থেকে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা যদি আমি বলতে চাই, ফ্যাক্টোরিয়াল, দেখো এটাকে ফ্যাক্টর থেকে আমরা এটাকে উৎপাদক বা গুণনীয়ক বলতে পারি। দেখো এখানে উৎপাদক বা এটাকে আমরা গুণনীয়ক এর সাথে কম্পেয়ার করতে পারি। দেখো গুণনীয়ক, ওকে। তো ফ্যাক্টরটা কি? দেখো আমরা যেমন 6কে বিশ্লেষণ করলে 1 × 6 বলতে পারি, 2 × 3 বলতে পারি, তাই না? 6কে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, বাট যে কোনো একটি সংখ্যাকে আমরা যদি ফ্যাক্টরে কনভার্ট করতে চাই, অর্থাৎ আমাদের n সংখ্যক ধনাত্মক আমাদের পূর্ণ সংখ্যা, আমরা যদি n সংখ্যক ধনাত্মক পূর্ণ সংখ্যার আমরা যদি ক্রমিক গুণফলগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলবো ওই প্রদত্ত সংখ্যা দেখো ফ্যাক্টর বা ফ্যাক্টোরিয়াল। তো দেখো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? দেখো 2 × 1, এটাকে আমরা লিখতে পারবো দেখো 2 ফ্যাক্টোরিয়াল, বা এটা পাচ্ছে দেখো 2 পাচ্ছি। আবার আমি লিখতে পারবো দেখো 3 × 2 × দেখো 1, এটাকে আমরা বলতে পারবো দেখো 3 ফ্যাক্টোরিয়াল। এটি হচ্ছে কত বলো তো? 3 দুগুণে আমরা 6 বলতে পারছি। এরপরে দেখো 4 × আমরা 3 × দেখো 2 × 1, এটাকে আমরা লিখতে পারবো দেখো 4 ফ্যাক্টোরিয়াল। গুণ করলে আমরা পাচ্ছি দেখো 24 পাচ্ছি। এবার যদি আমরা বলি 5 × দেখো 4 × 3 × 2 × 1 যদি বলতে চাই, আমরা 5 ফ্যাক্টোরিয়াল পাবো। আর 5 ফ্যাক্টোরিয়াল সমান কত? 120 আমরা পাচ্ছি। একটু লক্ষ্য করো। তো আমরা এই ফ্যাক্টোরিয়াল সংখ্যার ধারণাটা যদি সুন্দরভাবে আগে জেনে যাই, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না। দেখো এনে 2 × কত আছে? 1 সমান আমরা দেখো 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারছি। এটাকে সরাসরি আমরা লিখছি দেখো শুধু 2। এখানে 3 আছে না? তাহলে 3 × দেখো এই 2কে আমরা কি লিখতে পারি? 3 - দেখো 1 লিখতে পারি।
আর এটাকে 3 মাইনাস দেখো আমরা 2 লিখতে পারি। এটাকে আমরা কি লিখবো যে ফ্যাক্টোরিয়াল 3 দেখো অর্থ কিন্তু এখানে আমরা অপরিবর্তনই রাখতে পারছি। দেখো 3 ইন্টু 2 ইন্টু 1, 3 ইন্টু দেখো 3 মাইনাস 1, 3 মাইনাস 2। ওকে, এটাকেও আমরা ইচ্ছা করলে এবার লিখতে পারতাম 2 ইন্টু দেখো 2 মাইনাস 1 এবার লিখে দিতে পারতাম, কোনো সমস্যা নেই। এটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখো 4 ইন্টু দেখো 4 মাইনাস 1, 4 মাইনাস 2, 4 মাইনাস দেখো 3, তাই না? তাহলে আমরা দেখো 1 2 3 4টা 1 2 3 4টা পাচ্ছি, এটাকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বলতে পারবো। অবশ্যই একটু দেখে নাও, ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা আমরা যদি সুন্দরভাবে জানি তাহলে আমাদের অনেক ম্যাথ সলভ করার জন্য অনেক সুবিধা হবে। দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারবো 5 ইন্টু দেখো 5 মাইনাস 1, 5 মাইনাস 2, 5 মাইনাস 3, 5 মাইনাস দেখো 4, 5টি এখানে উৎপাদক আছে, এটা আমরা পাচ্ছি দেখো 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এটা 120 পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমরা সুন্দরভাবে এই ম্যাথগুলোকে ইন ডিটেলসে বিশ্লেষণ করার চেষ্টা করছি, এটাকে যদি আমরা এইভাবে তোমাদের দেখাতে চাই যে 2 ইন্টু দেখো 1 সমান আমরা 2 ফ্যাক্টোরিয়াল বলছি, তাহলে এটাকে আমি কি বলতে পারি বলো তো 3 ফ্যাক্টোরিয়াল দেখো 2 বলতে পারবো। কারণ আমরা যদি বলতে চাই যে এই যে এইটাকে আমরা লিখতে পারবো 2 ইন্টু দেখো 1, তাহলে 3 ইন্টু দেখো 2 ইন্টু 1, তাহলে এই দুটি পদকে কিন্তু ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারবো। অনুরূপভাবে আমরা যদি এখানে বলি 4 ইন্টু দেখো এটাকে আমি ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারবো, 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 লিখতে পারবো, 5 ইন্টু দেখো ফ্যাক্টোরিয়াল 4 এভাবে আমরা লিখে নিতে পারবো, কোনো সমস্যা নেই। এখন তোমাকে যদি বলা হয় যে 7 ফ্যাক্টোরিয়ালকে কীভাবে লেখা যাবে, 7 ফ্যাক্টোরিয়ালকে আমরা 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল দেখো 6 লিখতে পারবো। কারণ আমরা 7 ফ্যাক্টোরিয়াল মানে কি আমাদের 7 ইন্টু দেখো এখানে এই বিষয়টা এভাবে ছিল 7 মাইনাস আমরা যদি বলতে চাই 1 দেখো, এরপরে 7 মাইনাস 2, 7 মাইনাস 3, 7 মাইনাস 4, 7 মাইনাস দেখো 5, 7 মাইনাস দেখো 6 আমরা এটাকে পাচ্ছি। তো আমরা এটাকে লিখতে পারি দেখো 7 যদি রাখি তাহলে এটা কত হয় বলো তো, এটা আমাদের 6 ইন্টু আমরা এটা অ্যাকচুয়ালি 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7 ইন্টু দেখো 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে এই কয়টির গুণফলকে এইভাবে লিখতে পারবো, বা এটাকে আমরা লিখতে পারবো 7 ইন্টু 6 ইন্টু দেখো 5 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারবো। বা এটাকে লিখতে পারবো দেখো 7 ইন্টু 6 ইন্টু 5 আমরা ফ্যাক্টোরিয়াল 4 লিখতে পারবো, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল এভাবে 3 লিখতে পারবো, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 লিখতে পারবো। নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো যে ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটি আমরা যদি সংখ্যা দিয়ে তোমাদের বোঝাতে চাই, সংখ্যার মাধ্যমে ক্লিয়ারলি যদি তোমরা বুঝতে পারো যে আমরা অ্যাকচুয়ালি ফ্যাক্টোরিয়ালটা কি বা ফ্যাক্টরটা কি, তাহলে তোমরা সুন্দরভাবে যে কোনো গাণিতিক প্রবলেম তোমরা ক্যালকুলেটর ইউজ ছাড়াও বেসিক যে বিষয় এই বেসিক বিষয়ের মাধ্যমে তোমরা এই ম্যাথগুলো কমপ্লিট করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস। তোমরা একটু দেখে নাও। তো আমরা n ফ্যাক্টোরিয়াল সমান কি পেতে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করব। দেখো তাহলে এটার সাথে যদি আমরা n সংখ্যক বলতে চাই, দেখো আমরা যেমন বলছি 2 ইন্টু 2 মাইনাস 1 সমান 2 ফ্যাক্টোরিয়াল, 3 ইন্টু দেখো এটাকে আমরা 3 ফ্যাক্টোরিয়াল বলছি, তাহলে n ইন্টু দেখো একটা পদ যদি কমে n মাইনাস 1, n মাইনাস 2, এবার দেখো n মাইনাস 3 এবার চলবে ডট 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 ডট, আমরা লাস্ট অফ অল যেটি পাচ্ছি দেখো এবার এটা বিয়োগ করলে কত হয় বলো তো 3 ইন্টু দেখো 2 ইন্টু 1, খেয়াল করো 3 ইন্টু 2 ইন্টু 1, 4 ইন্টু আমরা এর আগে আরও অনেকগুলো আমাদের n সংখ্যক পূর্ণ সংখ্যার যে ধারাবাহিক গুণফল এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে আরও গুণ করে নিতে পারি। এখানে যদি 5 গুণ করতাম, এটা যদি 5 দ্বারা গুণ করতাম, এখানে আমাকে 5 দ্বারা গুণ করতে হলো, তাহলে এটা হয়ে যেত। আমি যদি এখানে 6 দ্বারা গুণ করতাম তাহলে এখানে আমাকে আবার 6 দ্বারা গুণ করে নিতে হতো। অর্থাৎ আমাদের ধারাবাহিক গুণফল n সংখ্যক পূর্ণ সংখ্যার গুণফলটা আমরা পাবো, যার কারণে এখানে আমরা এটাকে লিখতে পারবো 3 ইন্টু দেখো 2 ইন্টু 1, ফাইনালি লিখতে পারবো দেখো যেমন 5কে কি লিখছে দেখো 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 সমান 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটাকে আমরা লিখতে পারবো দেখো n ফ্যাক্টোরিয়াল। তোমাদের মনে রাখতে হবে যে আমরা
এন সংখ্যক জিনিস থেকে যখন সম্পূর্ণ এন সংখ্যক জিনিস নিয়ে আমরা কোনো একটি সমাবেশ তৈরি করব, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমাদের ফ্যাক্টরিয়াল এনই আমরা পাবো, বা ফ্যাক্টরিয়াল 5 বলতে সম্পূর্ণ আমাদের সংখ্যা থেকে আমাদের সমাবেশ তৈরি করার জন্য আমরা সব সংখ্যাগুলোই আমরা নিয়ে নিচ্ছি, তখন কিন্তু আমাদের এই সূত্রগুলো এভাবেই কিন্তু আসবে, অর্থাৎ ফ্যাক্টরিয়াল এন সমান আমরা এটা লিখতে পারবো। তাহলে এখন আসো আমি তোমাদের সামনে যদি বলতে চাই যে এনসিআর, যেটা আর এন সংখ্যক জিনিস থেকে আমরা আর সংখ্যক জিনিস নিয়ে যদি আমরা এখন কোনো সমাবেশ তৈরি করতে চাই, অর্থাৎ সমাবেশের বিষয়টি যদি তোমাদের সামনে একটু আলোচনা করতে চাই, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই ম্যাথগুলো তোমাদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ। একটু দেখে নাও, বেসিক বিষয়গুলো আমি একটু আলোচনা করার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থীরা। এখন আসো দেখো, আমি এখন তোমাদের সামনে এই যে এনসিআর, এটার যে বেসিক সূত্র ছিল ফ্যাক্টরিয়াল, দেখো আর আমরা এটা এন বাই আর ইন্টু দেখো এন মাইনাস আর, এটাকে ফ্যাক্টরিয়াল এভাবে লিখতে পারবো। তাহলে এটা আমরা কিভাবে লিখে নিতে পারি আমরা একটু দেখে নিই। তোমরা অনেক শিক্ষার্থীরাই এই ক্লাসে সংযুক্ত আছো। হ্যাঁ, অনেকে বলেছো যে স্যার রিপ্লাই দেন। তুবা ইসলাম, থ্যাংক ইউ। রিয়া জামান বর্ষা, আচ্ছা, অনেক রাইসুল হাসান আকায় তুমি সংযুক্ত আছো। হোম আমাদের নাই, তো থ্যাংক ইউ। তোমরা অনেক শিক্ষার্থীরা আছো, তোমাদের রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করছি, ক্লিয়ার দেখা যাচ্ছে না। অনেকে লিখেছো, নেটে প্রবলেম হতে পারে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি সর্বোচ্চটুকু ভালোভাবে ক্লাস নেওয়ার। তো আমরা এইটাকে কি লিখতে পারি একটু দেখো, আমরা এই সূত্রের সাহায্যে যদি আমরা 5c আমরা 2 যদি নিতে চাই, তাহলে আমরা কি পাবো দেখো, ফ্যাক্টরিয়াল 5, তাহলে ফ্যাক্টরিয়াল 2 ইন্টু দেখো 5 মাইনাস 2 দিয়ে আমরা ফ্যাক্টরিয়াল লেভেল লিখতে পারি। তোমরা একটু দেখে নাও, এনসিআর এটার সাথে 5c2 আমি নিয়েছি, যেখানে আমরা 5 জন ফ্রেন্ড ছিলাম, 2 জন ফ্রেন্ড মিলে আমরা কত প্রকারের আমরা সমাবেশ তৈরি করতে পারবো। যেমন বাংলাদেশে যদি বলা হয় যে আমাদের 15 জন ক্রিকেটার ছিল, এখান থেকে আমরা 11 জন ক্রিকেটার নিয়ে আমরা কয়টি দল তৈরি করতে পারবো, একটু দেখো দল সংখ্যা আমরা কীভাবে নির্ণয় করতে পারবো একটু দেখে নাও। যে 15 জন ক্রিকেটার ছিল, আমাদের প্রাথমিক অবস্থায় 11 জনকে নিয়ে আমরা কয়টি দল তৈরি করতে পারবো সেটা আমি তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব। দেখো, তো 5c2 এখানে আমরা পাচ্ছি, দেখো 5 বলতে এন দেখো c2 বলতে এখানে আর, তাহলে ফ্যাক্টরিয়াল আর, এরপর দেখো n মাইনাস 2, তাহলে n মাইনাস আর। তাহলে এটাকে যদি আমি এইভাবে তোমাদের ভেঙে দেখাতে চাই, ফ্যাক্টরিয়াল দেখো 5, এটা আমরা লিখছি দেখো ফ্যাক্টরিয়াল 2, এটাকে ফ্যাক্টরিয়াল 3 লিখতে পারবো। তাহলে আমরা লব যদি এবার ভাঙার চেষ্টা করি, বিশ্লেষণ করতে চাই, তাহলে 5 ইন্টু দেখো 4 ইন্টু, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 3 ফ্যাক্টরিয়াল, আর হরে কত দেখো আমাদের 2 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল থাকছে, এটি লঘিষ্ঠকরণ করলে, আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2, এটা যদি আমরা লঘিষ্ঠ করতে চাই তাহলে আমাদের 5 দুগুণে দেখো এখানে 10 হচ্ছে। তাহলে আমরা 5c2 সমান আমরা লিখতে পারবো দেখো 10। এটা কিন্তু একটি বেসিক বিষয়, বাট তোমরা যদি ক্যালকুলেটারে এই মানগুলো লিখতে চাও, তাহলে তো ফাইন্ড আউট করতে চাও, তাহলে সুন্দরভাবে এটা পেয়ে যাবে। তুবা ইসলাম, SM জাবিদ ইসলাম, আচ্ছা, মুনিয়া ফারিয়া তাবাসসুম ইরা, সার্কুলার দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। নাজমুল হোসেন তুহিন, কামরুন নাহার, মিশু, তুমি দ্বিপদী বিস্তৃতির কথা বলেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা সবসময় যদি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সংযুক্ত থাকো, আমি প্রতিদিনই চেষ্টা করছি যে বিভিন্ন ক্লাসের ম্যাথগুলো তোমাদের সামনে আপলোড করা। তথাপিও আমি বলবো যে 2021 সালের পরীক্ষার্থীদের জন্য এই ক্লাসটি ইম্পর্টেন্ট না হলেও 2022 সালের পরীক্ষার্থীদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ক্লাসগুলোই তোমরা আবার ইন্টারে যেয়ে পাবে, এবং আমি যে বেসিক বিষয়গুলো তোমাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করছি সেটা অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো লেখো, তোমরা যদি একটু দেখো 5c2, তো 5c2 আমরা ক্যালকুলেটারে কীভাবে বের করবো, দেখো আমরা 5 লিখবো, তারপরে শিফট টিপবো। সর্বপ্রথমে আমরা দেখো 5 আমরা টিপে নিব, তারপর শিফট, এরপর দেখো এনসি আর এখানে লেখা আছে ভাগে, দেখো এনসি এখানে আর 2 পাচ্ছি, তাহলে এটা আমরা লিখতে পারছি দেখো যে 5c2 সমান 10 হয়ে যাচ্ছে। তাহলে 15c11 আমরা কীভাবে লিখবো দেখো, তাহলে আমরা 15 লিখে নেব, এরপর শিফট, এরপর দেখো এনসি আর এখানে আছে,
আমাদের ভাগ চিহ্নতে, এরপরে 11 লিখব, তাহলে আমরা পাচ্ছি 1365। সো আমরা যদি এইটার রেজাল্ট তোমাদের সামনে লিখতে চাই, 1365 আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে প্রাথমিক অবস্থায় যদি 15 জন খেলোয়াড়কে সিলেকশন দেওয়া হয় বা 15 জন খেলোয়াড় আমরা সিলেক্ট করি, সেই ক্ষেত্রে আমরা 11 জন করে যদি দল তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা 1365টি দল আমরা তৈরি করতে পারবো। এটি মূলত দেখো এনসিআরের এই সূত্র প্রয়োগ করে আমরা পাবো। তো দেখো এটা আমি কিভাবে তোমাদের দেখানোর চেষ্টা যদি করতে চাই, এখানে কত আছে দেখো 15 ফ্যাক্টোরিয়াল, আমরা এখানে 11 ফ্যাক্টোরিয়াল রাখলাম, এটা আমরা কত পেতে পারি বলো তো? এটা আমরা পাচ্ছি দেখো 4 ফ্যাক্টোরিয়াল, তাই না? 4 ফ্যাক্টোরিয়াল, তাহলে 11কে যদি আমি ড্রপ করতে চাই তাহলে 15 14 13 দেখো 12, এখানে আমরা ফ্যাক্টোরিয়াল 11 আমরা লিখতে পারবো একটু দেখো। আর আমরা হরে কি লিখতে পারবো দেখো, এখানে হরে ফ্যাক্টোরিয়াল 11 আর 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল বলতে কত বলো তো? 4 × 3 × 2। তো এটাকে আমরা লঘিষ্ঠ করলে দেখো আমরা কি পেতে পারি দেখো, 15 × দেখো 14 13 আমরা 12 পাচ্ছি। আর এখানে ফ্যাক্টোরিয়াল 4 বলতে 4 × 3 × দেখো 2 × 1। তো এটা যদি 3 4 দেখো 12, এখানে লঘিষ্ঠকোণ চলে যায়। আর 2 দেখো এখানে আমরা যদি বলি 7, তো এটা মাল্টিপ্লাই করলে অবশ্যই আমরা কত পেয়েছিলাম বলো? 1365। এটি রেজাল্ট কিন্তু দেখো 1365 তোমরা পাবে। আমরা 15 গুণ 13, 15 গুণ দেখো 13 গুণ আমরা যদি 7 গুণ করি, আমরা 1365 পেয়ে যাচ্ছি। তো এসএসসি লেভেলে তোমাদের বলবো যে এই যে এনসিআর আমাদের এই বিন্যাসের ব্যাপারটি সুন্দরভাবে যদি তোমরা শিখে যাও, তাহলে এই যে আমাদের একদম রুট লেভেলের বেসিক যে সূত্রগুলো, a+b² বা a+b³ সূত্রগুলো দেখো এখন সুন্দরভাবে তোমরা পারবে। একটু লক্ষ্য করো, আমি এই সূত্রের মাধ্যমে যদি তোমাদের আমি এখন এটা দেখাতে চাই যে অ্যাকচুয়ালি আমাদের এই সূত্রটা মাধ্যমে আমাদের এই রাশির মান সঠিক হচ্ছে কিনা, একটু যদি দেখি তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। অনেকে আসো এখানে ক্লাস করতেছো, কামরুন নাহার, মিশু আসো, আহসান আবিব স্যার জ্যামিতি নিয়ে ক্লাস নেন, জ্যামিতি ক্লাস নিচ্ছি স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকবা ইনশাল্লাহ, সেটা আমার কাম্য। ওকে, তাহলে দেখো এই যে 3C0 সমান আমরা এখন কি লিখতে পারবো দেখো তো? 3C0কে আমরা এখন লিখতে পারি দেখো ফ্যাক্টোরিয়াল 3 0 ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস দেখো 0 ফ্যাক্টোরিয়াল। তো 3 ফ্যাক্টোরিয়াল থাকলো, 0 ফ্যাক্টোরিয়াল সমান দেখো 1। আমরা কেন 1 পাবো সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। দেখো এটা আমরা 1 পাচ্ছি। আর ওখানে দেখো 3C, আমরা 3 যদি ফাইন্ড আউট করতে চাই তাহলে ফ্যাক্টোরিয়াল 3, আমরা 3 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আর আমরা 3 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল আমরা লিখছি, তাহলে এখানে পাচ্ছে দেখো ফ্যাক্টোরিয়াল 3, আমরা ফ্যাক্টোরিয়াল 3 এখানে 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে 0 ফ্যাক্টোরিয়াল মান কিন্তু আমরা জানি 1, তাহলে এখানে আমরা 1 বাই এখানে আমরা কি লিখবো দেখো 1 সমান আমরা 1 পাচ্ছি। তাহলে আমরা একটি সিদ্ধান্তে আসতে পারছি দেখো 3C0 সমান আমরা 3C, আমরা 3 সমান আমরা দেখো 1 পাচ্ছি। তাহলে এবার যদি 7C0 এবং 7C7 এটার মান কিন্তু 1 হবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার ফ্যাক্টোরিয়াল 0 সমান আমাদের কেন 1 হবে? ওকে, তাহলে এটাকে আমি যদি একটু ব্যাখ্যা করতে চাই যে স্যার 3C0 সমান কেন 1 হচ্ছে আর 3C3 সমান কেন 1 হবে, এটার ব্যাখ্যাটা কোথায় এবং 0 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কেন এখানে 1 বলবো, কি কারণে আমরা ফ্যাক্টোরিয়াল 0 মান 1 বলবো? তো লক্ষ্য করো আমরা কি জানি বলো তো, এনসি, আমি একটু তোমাদের সামনে যদি এটাকে এইভাবে একটু ব্যাখ্যা দিতে চাই, দেখো NCN সমান আমরা কি জানি বলো তো 1 জানি, আর NC দেখো 0 সমান আমরা কি পাচ্ছি বলো তো 1 পাচ্ছি, তাই না? তো আমরা যদি এটা কম্পেয়ার করি তাহলে কি হতে পারে দেখো ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল n, আমরা n মাইনাস দেখো n আমরা 0 এটাকে লিখতে পারবো, এখানে আমরা কি লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল n, এটাকে আমরা লিখতে পারবো দেখো 0 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আমরা 0 দেখো লিখতে পারবো। ওকে, তাহলে আমরা এটাকে যদি লঘিষ্ঠকরণ করতে চাই তো আমরা এই মানটিকে কি লিখতে পারবো দেখো 1 বাই
অবশ্যই আমরা 1 বাই এখানে 0 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। এটাকে কি লিখতে পারবো বলতো? 1 বাই দেখো এখানে 0 ফ্যাক্টরিয়াল লিখতে পারবো। তাহলে আমরা যদি এটাকে এনসি যে আর আমরা পাইলাম যে ফ্যাক্টরিয়াল এন, দেখো আর ফ্যাক্টরিয়াল ইন্টু দেখো এন মাইনাস আর, এই সূত্রটা যদি এখানে ইউজ করতে চাই তাহলে তোমরা একটু ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমরা এই আর এর স্থলে যদি আমরা 0 বসাই, 0 হলে কি পেতে পারি একটু দেখে নিই। তাহলে এন সি দেখো এখানে 0 হচ্ছে, তাহলে ফ্যাক্টরিয়াল দেখো এখানে আমাদের কি হচ্ছে এন, আর এর মান আমরা 0 বসিয়েছি দেখো, তাহলে আমাদের এন মাইনাস 0, এটা ক্যালকুলেশন করলে দেখো 1 বাই ফ্যাক্টরিয়াল 0 সমান এখানে আমরা 1 পাচ্ছি। আবার যদি আর এর স্থলে যদি আমরা এখানে এন বসাই তাহলে কি হবে দেখো তো, এন সি আমরা এন, তাহলে এটা লিখতে পারবো দেখো ফ্যাক্টরিয়াল এন, আমরা এখানে লিখতে পারবো দেখো এন ফ্যাক্টরিয়াল এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে 1 বাই দেখো 0 ফ্যাক্টরিয়াল, এটার মানও কিন্তু 1 আমরা লিখতে পারবো। তো আমাদের এই যে বেসিক বিষয়গুলো, এই বেসিক বিষয়গুলো কিন্তু আগে সুন্দরভাবে জানতে হবে, এবং 232, 33, 34 এই পেজের যে বিষয়গুলো আছে যে আমাদের 0 ফ্যাক্টরিয়াল সমান কেন আমাদের 1 হবে, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। কারণ আমরা যদি দেখি যে 1/0 সমান কি লিখেছে দেখো তো, 1/0 ফ্যাক্টরিয়াল সমান আমরা কি লিখছি বলো তো, 1/0 ফ্যাক্টরিয়াল সমান আমরা 1 লিখছি। এটাকে যদি আড়াআড়ি গুণ করা হয় তাহলে দেখো 1 মাল্টিপ্লাইড বাই 0 ফ্যাক্টরিয়াল সমান আমরা 1 লিখতে পারবো। তাহলে এখান থেকে এটা মনে হয় একটু নিচে হয়ে যাচ্ছে, এটা একটু উপরে যদি লিখে দিই তাহলে আমরা সুন্দরভাবে এটি বুঝতে পারবো। দেখো তাহলে আমরা বলছি দেখো 1 বাই কি লিখেছিলাম বলো তো, 1/0 ফ্যাক্টরিয়াল সমান আমরা 1 লিখেছি। এটাকে আড়াআড়ি গুণ করে যদি লিখি দেখো, এটা আমরা আড়াআড়ি গুণ করলাম, এখান থেকে 0 ফ্যাক্টরিয়াল সমান দেখো 1/1 লিখতে পারছি। তাহলে ফাইনালি আমরা বলতে পারবো 0 ফ্যাক্টরিয়াল সমান দেখো 1। ওকে, তাহলে এই যে 0 ফ্যাক্টরিয়াল সমান 1 কীভাবে আসছে, এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে সুন্দরভাবে শিখতে হবে, এবং সুন্দরভাবে যদি জানো যে এনসিআর এর সূত্রটি ফ্যাক্টরিয়াল এন বাই ফ্যাক্টরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, এই সূত্রটি বেসিক্যালি আমাদের 10.1 এর এনসিআর এর সূত্র বা 10.2 এনসিআর এর যে সূত্র আছে এই সূত্র দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা আনসার করতে পারবো। স্যার আপনি ক্যালকুলেটর হিসাবটা বোঝায় দেন প্লিজ। অ্যাকচুয়ালি এনসিআর তোমরা প্রথমে ক্যালকুলেটরের হিসাবটা বলেছো, তাহলে 5C আমি যদি 3 বলতে চাই, সর্বপ্রথমে যে কাজটি করবে তোমরা প্রথমে 5 টিপবে, দেখো 5 তোমরা ক্লিক করবে। আমি একটু বলে দিই 5C3 কীভাবে আসবে, তোমরা একটু দেখে নাও। 5C3 অ্যাট ফার্স্টে 5 সংখ্যাটি লিখবে, তারপর এখানে শিফট দিবে, এরপর দেখো আমাদের এসি এর নিচে শিফট টিপার পরে এই যে ভাগ চিহ্ন দিলে এখানে সি কম্বিনেশনে সি আসবে, এরপরে আমরা 3 লিখব, তাহলে 5C3 চলে আসছে, এটার মান দেখো 10 আসবে, এটার মান কিন্তু আমরা 10 পেয়ে যাব। ওকে, তাহলে তোমরা সুন্দরভাবে যদি এই ক্লাসটি ভালোভাবে বুঝো বা ভালোভাবে যদি ক্লাসটি করো, আমার দৃঢ় বিশ্বাস তোমাদের অনেক অনেক উপকারে আসবে। এখন আসো দেখো, তাহলে ফ্যাক্টরিয়াল 0 মান আমরা 1 পাচ্ছি, তাহলে এখান থেকে এখন আমরা এই যে 3C0 এটা সমান আমরা কত পাইলাম বলো 1, তাহলে আমরা এটা কি লিখতে পারবো বলো তো, তাহলে এখানে T1 বলতে আমরা লিখতে পারছি দেখো 3C0 সমান দেখো এখানে 1 বলছি, তাহলে T1কে আমরা বলতে পারি T0 প্লাস 1 আমরা বলতে পারবো। আমি আগে বলেছি T1 প্লাস 1, এটা আমরা বলতে পারবো দেখো T2, এটাকে আমরা বলবো 3C1, এটার মান আমরা 3 পাচ্ছি। T দেখো 2 প্লাস 1 সমান আমরা বলছি দেখো T3 সমান দেখো একটি বিষয় কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে দেখো 3C1 পাচ্ছি আমরা, এখানে 3C আমরা এখন কি পাবো দেখো 2 পাচ্ছি, এটার মান কিন্তু 3 হবে। আবার T দেখো 3 প্লাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো T4, তাহলে আমরা লিখতে পারবো 3C, আমরা 3 সমান আমরা এখানে 1 লিখতে পারবো। অর্থাৎ এই পদটিকে T1, এই পদটিকে আমরা T2, আমরা এটা T3, T4 দ্বারা প্রকাশ করতে পারছি। আর এই T1কে আমরা লিখতে পারবো দেখো, এটাকে সুন্দরভাবে লিখতে পারবো, এখানে কি আছে বলো তো 3C দেখো
জিরো, এটা সমান আমরা টি ওয়ান বলছি। আর এটাকে আমরা টি জিরো প্লাস ওয়ান সমান অবশ্যই বলতে পারবো থ্রি সি জিরো। দেখো একটু খেয়াল করো মনোযোগ সহকারে, যদি দেখো তোমাদের 223, 24, 25 পেজে এইগুলো কিন্তু ইন ডিটেলস এভাবে দেওয়া আছে। আমাদের যে এই যে সহগ, এখানে যে সহগ আমরা থ্রি পাবো, এটাকে কীভাবে লিখবো দেখো একটু দেখে নাও। তো টি টুকে কী লিখবো, ওয়ান প্লাস ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারবো, টি টু বলতে আমরা পাচ্ছি দেখো থ্রি সি ওয়ান পাচ্ছে। দেখো থ্রি সি ওয়ান বলতে আমরা এই যে এটা টি টু, তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে থ্রি পাচ্ছি। থ্রি সি আমরা ওয়ান সমান কিন্তু আমরা থ্রি পাচ্ছি, এটা আমরা দেখো থ্রি পেয়ে যাচ্ছি। আবার এটাকে কীভাবে লিখতে পারবো দেখো, টি টু প্লাস ওয়ান, অর্থাৎ এটা আমরা লিখতে পারবো থ্রি সি। দেখো থ্রি সি আমরা টু লিখতে পারবো, এটার মান দেখো টি টু প্লাস ওয়ান সমান আমরা এটার মান কিন্তু থ্রি পাবো। এইটাকে আমরা কীভাবে লিখতে পারবো দেখো, টি থ্রি প্লাস ওয়ান সমান আমরা এটা লিখতে পারবো দেখো থ্রি সি থ্রি, এটা সমান আমরা দেখো ওয়ান পাচ্ছি। এভাবে করে আমাদের এটি ঠিক সসীম পদ পর্যন্ত বিস্তৃতি আমরা যদি ঘটাই এই মানগুলো পাবো। এখন যদি এটা এন সংখ্যক বিস্তৃতি হতো, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বিস্তৃতিটা লিখতে পারতাম দেখো, এ প্লাস বি হোল টু দ্য যদি এন থাকতো, তাহলে এর জেনারেল টার্ম এত বিস্তৃতির, দেখো এত বিস্তৃতির সাধারণ পদ, বা আমরা এটা বলতে পারি আর প্লাস ওয়ানতম পদ সমান আমরা এটাকে সংক্ষেপে লিখতে পারি টি দেখো আর প্লাস ওয়ান। আর প্লাস ওয়ান এটাকে আমরা কীভাবে লিখবো দেখো, আমরা বলেছি এ প্লাস বি হোল টু দ্য এন বিস্তৃতির সাধারণ পদ বা আর প্লাস ওয়ানতম পদ বা টি আর প্লাস ওয়ান। এটাকে দেখো ইজিলি আমরা যে বিষয়টি লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো দেখো এন সি আর। খুব ভালো করে মনে রাখবে এই বিস্তৃতির আমরা জেনারেল টার্মটা এবার লিখতে পারবো এ টু দ্য দেখো আমরা লিখতে পারবো এন ইন্টু দেখো বি টু দ্য এন মাইনাস আর লিখতে পারবো। খুব ভালো করে একটু দেখে নাও, বা এটাকে সংক্ষেপে আমরা লিখতে পারবো দেখো এন সি আর। এখানে প্রথম যে চলক, এই চলকের সর্বোচ্চ যে পাওয়ার এটা থাকবে, আর এখানে আমাদের এই পাওয়ারটা এখানে বিয়োগ হবে বি এন মাইনাস আমরা ওয়ান আমরা লিখতে পারবো। এই কারণে এটা যদি এখন আমি তোমাদের বলি এ প্লাস বি হোল টু দ্য যদি 9 থাকে, এই বিস্তৃতির এখন যদি বলা হয় 7তম পদ কত, তাহলে এই বিস্তৃতির দেখো বিস্তৃতির 7তম পদ সমান আমরা কি লিখতে পারি বলতো, তাহলে 6 প্লাস 1তম পদ, বা এটাকে আমরা কি লিখতে পারি বলতো, টি দেখো আর বলতে এখানে 6 প্লাস 1তম পদ সমান আমরা লিখতে পারবো দেখো এনসিআর। তাহলে আমরা লিখতে পারবো দেখো 9 সি আর বলতে এখানে 6, এখানে চলক এ আছে, তাহলে এ টু দা দেখো 9, আর চলক দেখো এখানে বি আছে, তাহলে বি টু দা দেখো আমরা লিখবো 9 মাইনাস 6। তাহলে এটা লিখতে পারবো দেখো 9 সি 6 আমরা পাচ্ছি, এখানে এ টু দা 9, আর এখানে দেখো বি টু দার কত বলো তো, এখানে আমরা 3 লিখতে পারবো বি কিউব। তাহলে আমাদের এ প্লাস বি কোনো একটি বিস্তৃতির 7তম পদ অ্যাকচুয়ালি আমরা এইটা পাচ্ছি, অর্থাৎ 9c6 এ টু দা 9 ইন্টু বি কিউব। সো এই যে আমাদের দ্বিপদী বিস্তৃতির আমাদের পাওয়ার যদি এন হয় 1 প্লাস এক্স হোল টু দ্য এন বা 1 মাইনাস এক্স হোল টু দ্য এন, এটার জেনারেল টার্ম বা আমরা এই জেনারেল টার্ম থেকে আমরা সহগ কীভাবে নির্ণয় করব বা এক্স বর্জিত পদ কীভাবে নির্ণয় করব, এগুলো কিন্তু আমাদের আগে শিখতে হবে। আজকে মূলত তোমাদের সামনে আমি জিরো ফ্যাক্টোরিয়ালের মান কেন 1 হবে, বা এনসি জিরোর মান 1 কেন হবে, বা এনসি এন সমান কেন 1 হবে, এগুলো কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করছি। তাছাড়াও আমি যদি তোমাদের সামনে এখন আরও কিছু বিষয় যদি আলোচনা করতে চাই, সেটা একটু সময়ের ব্যাপার হয়ে যাবে। আমি নেক্সট ক্লাসে এই সূত্রগুলো নিয়ে আর একটু আলোচনা করব, যে আমরা 1 প্লাস এক্স হোল টু দ্য এন বিস্তৃতির জেনারেল টার্ম আমাদের এনসিআর ইন্টু যদি এক্স এবং ওয়াই চলক বিশিষ্ট দুইটি দ্বিপদী বিস্তৃতি থাকে, তাহলে এনসিআর ইন্টু দেখো আমি যে বিষয়টি লিখছি এনসি আর এক্স টু দা দেখো এন ইন্টু ওয়াই টু দা দেখো এন মাইনাস আর। আমরা যদি এই বিস্তৃতিটি এভাবে বলতে চাই যে এক্স প্লাস
ওয়াই হোল টু দ্য এন বিস্তৃতির আমাদের জেনারেল টার্ম, যেটাকে আমরা বলতে পারবো টি আর প্লাস ওয়ান যে পদ, বা এটা যদি এমন থাকে ওয়ান প্লাস এক্স হোল টু দ্য যদি এন থাকে, এটাকে আমি টি আর প্লাস ওয়ান তম পদ যদি বলি, তাহলে এটা হবে এন সি। দেখো এখানে এন সি কত বলো আর, এখানে ওয়ান বলতে কি দেখো ওয়ান টু দ্য এন যে কথা, বা এখানে এক্স টু দ্য দেখো এন মাইনাস আর হবে, বা এটাকে আমরা লিখতে পারবো দেখো এন সি আর, এবার লিখে শুধু এক্স টু দ্য দেখো এন মাইনাস আর লিখতে পারবো। বা এই টার্মটি যদি ওয়ান মাইনাস ওয়াই আসে, তাহলে এটাকে আমরা একটু যদি সাজিয়ে লিখি ওয়ান প্লাস দেখো মাইনাস ওয়াই হোল টু দ্য বার দেখো এন যদি থাকে, এই বিস্তৃতি আমাদের জেনারেল টার্ম আমরা কি লিখতে পারবো দেখো এন সি আর একটু দেখো এখানে ওয়ান আছে, ওয়ান থাকলে পাওয়ার এখানে এন দেওয়ার দরকার নেই, এখানে আছে দেখো মাইনাস ওয়াই হোল টু দ্য দেখো এন মাইনাস আর। এই সূত্রের ব্যাখ্যাগুলো সুন্দরভাবে তোমাদের আগে শিখতে হবে, এবং এই সূত্রের ব্যাখ্যা দিয়ে আমরা যে এনসি আর, এনসি টু, এনসি ফাইভ এগুলো যদি সুন্দরভাবে আমরা জানতে পারি, তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের যখন ম্যাথে সলিউশন করাবো বা ইন্টারের যে ম্যাথগুলো আমি আলোচনা করব, আমাদের এক্স বর্জিত পদ বা এক্স হয়তো কোনো একটি দ্বিপদী বিস্তৃতির পঞ্চম পদ ষষ্ঠ পদের সমান হলে তখন আমরা এন সংখ্যক ধনাত্মক মান কেন নিব, পূর্ণ সংখ্যা মান কেন নিব, এগুলো নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করব। তোমাদের অনুরোধ করব তৌহিদ একাডেমি ফেসবুক পেজে তোমরা সবসময় যারা সংযুক্ত থাকো, বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, বা এই ক্লাসটি তোমরা যদি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, এবং এই ক্লাসটি উইদাউট পেডে আমি তোমাদের সবসময় ক্লাস নিচ্ছি তোমাদের মঙ্গলের জন্য, এবং ভালোবাসা ভালো লাগার একটি জায়গা তৌহিদ একাডেমি, যার কারণে তোমাদের সাথে সবসময় ক্লাসগুলো নিতে ভালো লাগে, এবং তোমরা ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। দেখা হবে এই দ্বিপদী বিস্তৃতির পর্ব 2 নিয়ে, সেখানে কিছু ম্যাথ সলভ করাবো, বা ওখানেও যদি প্রয়োজন হয় কিছু সূত্র আরও একটু ইন ডিটেলস আলোচনা করার প্রয়াস আমার থাকবে। তোমাদের শুভকামনায় এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।